সে যদি হিজাব না পরে, সে যদি হিজাব ছাড়া চলাফেরা করে, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে তুমি কেন হিজাব পরছো না, তুমি কেন ওড়না পরছো না, তুমি কেন এভাবে ড্রেস আপ করছো। আবার কোনো মেয়ে যদি হিজাব পরে, সেক্ষেত্রে তাকে হিজাব নিয়েও নানা ধরনের কটূক্তি শুনতে হচ্ছে। বলেন যে এনসিপিতে নারীরা নিরাপদ কিনা, এই বিষয়টা আসলে এনসিপি এনশিওর করবে যে তাদের সংগঠনে কিংবা তাদের রাজনৈতিক দলে তারা নারীদেরকে কী রূপে দেখতে চায়, কীভাবে দেখতে চায়, সেই জায়গাটা আসলে তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে থেকে শুরু করে নারীদের জায়গাটা এনশিওর করার জায়গা থেকে তারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, এটা আসলে বেটার এনসিপি এক্সপ্লেইন করতে পারবে, আমি না। এবং আপনি যদি বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আসলে আমরা 24শে জুলাই গণঅভ্যুত্থানে যেটা দেখেছি যে 24শে জুলাই আসলে মেয়েরা যেইভাবে নেমে এসেছিল, যেই সংখ্যায় নেমে এসেছিল, এটা আসলে বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো আন্দোলন সংগ্রামে আসলে মেয়েদের এই পরিমাণে অংশগ্রহণ আমরা আসলে কোথাও দেখিনি। তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্য অন্যতম একটা অনন্য সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছিল, এই নারী নেতৃত্ব, এই নারী মুখগুলোকে কাজে লাগানোর এবং তাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের এই তাদের কণ্ঠ শোনার। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে আসলে নারীরা আবার ঘরে ফিরে গিয়েছে, জুলাইয়ের নারীরা। সেই ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, আমরা দেখেছি বিভিন্ন ক্রান্তিকালে আসলে বাংলাদেশের মেয়েরা তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং নিজেদের সর্বস্বটুকু দিয়ে দেশের ক্লান্তিলগ্নে হাল ধরেছে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে বিভিন্ন দলাদলি কিংবা রাজনৈতিক চাপে কিংবা আমরা দেখেছি বিভিন্ন সময় অনেক নানাভাবে হুমকি, অনলাইন হ্যারাসমেন্ট, টার্গেট করে বুলিং, এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন আসলে মেয়েরা হচ্ছে। আমরাও এই বিষয়গুলো অ্যাড্রেস করছি এবং কী কী সমস্যার কারণে আসলে নারীরা রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আবার বিমুখ হয়ে পড়ছে, এই বিষয়গুলো অ্যাড্রেস করে, সমস্যাগুলো অ্যাড্রেস করে আমরা আবার এই বিষয়গুলো এনশিওর করে যাতে আবার নারীরা সম্মুখে এগিয়ে আসতে পারে, এই বিষয়গুলো নিয়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে। এখানে আসলে মন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। আমি যেটা মনে করি যে আপনার দায়িত্ব যত বাড়বে, আপনাকে দায়িত্ব থেকে দায়িত্ব বিমুখ করার জন্য কিংবা আপনাকে সরানোর জন্য সেই চাপটাও, অপপ্রচারটাও সমানভাবে বাড়তে থাকবে। এটা আসলে সমানুপাতিক বলা যায় যে আপনি দায়িত্ব বাড়ার সাথে সাথে এটা বাড়বে। আর এটা নারী বলার সাথে সাথে এটা আমি শুরুতেই বললাম যে নারীদের ক্ষেত্রে একটা আলাদাভাবে তাদেরকে বিমুখ করে রাখার চেষ্টা করা হয়। আমি মনে করি যে দেশে আসলে 50% বেশি সংখ্যক আসলে নারী, সেই দেশে নারীদেরকে রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টর থেকে আপনি যদি বিমুখ করে রাখেন, একটা গাড়ির চাকা আসলে বড় হয়ে যাবে, অন্য ওই সংখ্যাটা আসলে ছোট হয়ে যাবে, আপনার গাড়িটাই চলবে না, আপনার দেশটাই অচল হয়ে যাবে। সেই জায়গা থেকে যারা আসলে নারীদেরকে বিমুখ করার জন্য নানা ধরনের অপপ্রচেষ্টা চালাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আপনার ঘরের গৃহিণী সে যদি বাসায় রান্না না করে, আপনি বাইরে থেকে কাজ করে এসে আপনার সেম কাজটা কিন্তু আপনার আবার নিজেকেই করতে হবে, আপনার উপরে হ্যাম্পারটা বেশি পড়বে, আপনার উপরে প্রেশারটা বেশি পড়বে। সমানভাবে কাজ করার ক্ষেত্রে আপনারা যেমন তাকে সহযোগিতা করতে হবে এবং আপনার সেই সহযোগী আপনাকেও বাইরে কাজ করার ক্ষেত্রে সমান সাপোর্টটা করবে। এটাই আমাদের নীতি হওয়া উচিত, দুজনের ক্ষেত্রে সহাবস্থানে থেকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আগানো। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় নারীদেরকে টার্গেট বুলিং যেটা করা হয়, হ্যারাসমেন্টে করা হয়, সোশ্যাল মিডিয়া বুলিং যেটা, এটা আসলে খুবই দুঃখজনক। কেননা আমরা দেখেছি যে একটা মেয়ে যখন সামনের সারিতে থেকে কোনো কথা বলছে, বক্তৃতা দিচ্ছে, তার ভয়েসটাকে রেইজ করছে, তখন আসলে তাকে বলা হচ্ছে যে তুমি কেন, সে যদি হিজাব না পরে, সে যদি হিজাব ছাড়া চলাফেরা করে, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে তুমি কেন হিজাব পরছো না, তুমি কেন ওড়না পরছো না, তুমি কেন এভাবে ড্রেস আপ করছো। আবার কোনো মেয়ে যদি হিজাব পরে, সেক্ষেত্রে তাকে হিজাব নিয়েও নানা ধরনের কটূক্তি শুনতে হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের জন্য খুবই লজ্জার এবং নিন্দনীয় যে এখানে বিষয়টা এমন না যে আপনি ভুল কিছু করছেন সেটা সমালোচনা হচ্ছে, বাট আপনি যেটাই করছেন সেটাকেই তারা আসলে নেগেটিভভাবে উপস্থাপন করবে এবং আপনাকে দমিয়ে রাখার একটা চেষ্টা করবে। এই অপপ্রচেষ্টা থেকে আশা করি আমরা বেরিয়ে আসব এবং এক্ষেত্রে আসলে আমাদের সবাইকে, নারী পুরুষ, এক্ষেত্রে শুধুমাত্র যে নারীদের ক্ষেত্রে বুলিংটা হচ্ছে বলে নারীরা কথা বলবে, নারীরা কণ্ঠস্বরটাকে রেইজ করবে, বিষয়টা এমন না। এক্ষেত্রে যেন আমাদের পুরুষ যারা আছে, আমাদের সহকর্মী, তারাও যদি তাদের কণ্ঠস্বরটা এগিয়ে দেয়, আমাদের ক্ষেত্রে আমাদের হয়ে এখানে যাতে কাজ করে, এই বিষয়টা আমরা আশা করব এবং সবারই আসলে সহাবস্থানে থেকে সহযোগিতামূলক আচরণ আমরা আশা করি। অবশ্যই ব্যবস্থা নিব এবং এই বিষয়গুলো আসলে যারা করে, আমি শুরুতেই বললাম যে এরা চায় না নারীরা সামনে বেরিয়ে আসুক এবং নারীরা কাজ করুক। সেক্ষেত্রে বলা চলে যে
আমি সিনথিয়া জাহিন আয়েশা, আমাকে কিভাবে ডিমোটিভেটেড করা যায়, আমাকে কিভাবে এই জায়গা থেকে দূরে সরানো যায়, সেই বিষয়গুলো নিয়েই তারা কাজ করবে। আমি যেটা বললাম যে আপনার দায়িত্ব যখন বাড়বে, আপনার দায়িত্ব থেকে সরানোর জন্য আপনার সেই অপপ্রচারটাও বাড়বে, অপচেষ্টাটাও বাড়বে। সেই ক্ষেত্রে আসলে আমরা মনে করি আমাদের ঐক্যবদ্ধতার আসলে কোনো বিকল্প নেই। এবং যারা এই ধরনের অপপ্রচার করছে, এটা যদি সরাসরি উল্লেখ করে বলতে চাই, আমরা দেখেছি ফ্যাসিস্ট সময়ের ফ্যাসিস্টদের সহযোগী যারা ছিল, তারা বিভিন্ন সময় নামে বেনামে পেজগুলো থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, তাদের প্রোফাইল চেক করলে বুঝতে পারবেন এই ধরনের বট অ্যাকাউন্টসগুলো থেকে তারা আসলে এই অপপ্রচারটা করছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে সরকারি সহযোগিতা চেয়েছি এবং আমাদের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা যিনি আছেন শারমিন এস মুর্শিদ ম্যাম, তার সাথেও কথা হয়েছে। আমরা খুব শীঘ্রই এই বিষয়ে আমরা দ্রুত একটা আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করব এবং আমরা সবাই একত্রিতভাবে এই বিষয়ে পদক্ষেপের বিষয়ে আগাবো।